আজকে আমাদের নতুন ভিডিও। চ্যাপ্টারের নাম যদিও বইতে 8.2 তে আছে আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন। তাও আয়নীয় বন্ধন বা সমযোজী বন্ধন বলার আগে আমাদের কিছু জিনিস বলে নিতে হয়। যেমন যেটা আমি লিখে রেখেছি, কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন। যে আমাদের আগে জানতে হবে কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন কি। তারপরে এই যে এই চ্যাপ্টারটা আমাদের টেনে বড্ড ছোট আছে, জাস্ট আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন হিসাবে আছে। কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু আদতে অত ছোট নয়, এটা কিন্তু একটা খুব বড় চ্যাপ্টার। পরবর্তীকালে যদি আমরা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি এবং কেমিস্ট্রি ভাগ, রসায়ন ভাগ নিয়ে যদি পড়াশোনা করি, তাহলে সেই রাসায়নিক ভাগের ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি এবং অর্গ্যানিক কেমিস্ট্রির যে বেস, সেই বেস গড়ে তোলে কিন্তু কেমিক্যাল বন্ড চ্যাপ্টার। যদি আমাদের অত বড় নেই, আমাদের বড্ড সীমিত আছে, এবং যেটা আছে সেটা আমাদের আগেও ক্লাসে ছিল, আমরা সেটাকে আরেকটু ব্রডলি জানবো। আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন এর আগেও আমরা ক্লাস সেভেন সেভেনে বা এইটে করে এসেছি, ঠিক আছে। যদিও সেটা অল্প ছিল, এখানেও ওখানেও যা ছিল এখানেও তা আছে, আর একটু বেশি পরিমাণে আছে। কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু এতটাই ছোট নয়, যথেষ্ট বড় চ্যাপ্টার। যাই হোক, বন্ধন বা বন্ড, এই বন্ধন বা বন্ড হয় ব্যাপারটা কি না, বন্ধন বা বন্ড হয় প্রথমত কাদের মধ্যে হয়, দুটো অ্যাটমের মধ্যে হতে পারে, মলিকুলের মধ্যে হতে পারে। আমাদের চ্যাপ্টার যেটা, সেটা অ্যাটমের মধ্যে, ইন্টার অ্যাটমিক বন্ড আমাদের আছে। বন্ধন দুই প্রকার, একটা ইন্টার অ্যাটমিক বন্ড, একটা ইন্টার মলিকুলার বন্ড। একে একে সবটাই আসবো। আমাদের যেটা আছে, অ্যাটমের মধ্যে, দুটো অ্যাটমের মধ্যে বন্ধন হয়। কিন্তু বন্ধনীটা হয় কিভাবে, এই বন্ধনীটা কি? সেই বন্ধনীটা হতে পারে এক একটা ফোর্স, একটা তীব্র তড়িৎ আকর্ষণ বল, যেটা আয়নীয় বন্ধনের ক্ষেত্রে হয়। আর অথবা একটা ইলেকট্রন জোড় বা একটা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন হয়, যেটা সমযোজী বন্ধনের ক্ষেত্রে হয়ে থাকে। তো আমাদের ক্ষেত্রে এই দুটোই বেসিক্যালি আছে, তো আমরা এই দুটোকে বেশি করে জোর দিয়ে পড়বো, একটা আয়নীয় বন্ধন, একটা সমযোজী বন্ধন। বন্ধনটা কি তাহলে না, বন্ধন হচ্ছে দুটো অ্যাটমের মধ্যে আইদার হতে পারে সেটা একটা ফোর্স। এবার সেই ফোর্সটা হবে কি করে? আমরা জানি আকর্ষণ কখন হয়, যখন দুটো বিপরীত আধান একে অপরের সামনে আসে, তখনই আকর্ষণ হয়। সেটা আরেকটা কি হয়, যে ফোর্স ছাড়া কি হতে পারে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধনী স্থাপিত হতে পারে। তো যদি সংজ্ঞার কথা বলি, এখানে সংজ্ঞাতে কি লেখা আছে, যে যোজ্যতা কক্ষে ইলেকট্রন গ্রহণ অথবা যোজ্যতা কক্ষ থেকে ইলেকট্রন বর্জন, এইটাই হয়ে গেলে কিন্তু ফোর্স। কারণ আমরা জানি ফোর্স আকর্ষণ বল কখন হয়, যখন দুটো বিপরীত আধান একে অপরের পাশে আসে, তখন তাদের মধ্যে আকর্ষণ বল হয়, এটাকে আমরা স্থির তড়িৎ আকর্ষণ বলি। তার সম্বন্ধে কুলম্বের সূত্র আছে। তো আমরা জানি যদি যোজ্যতা কক্ষ থেকে ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তখন সৃষ্টি হয় কি না, ইলেকট্রন বেরিয়ে গেলে ওর মধ্যে প্রোটনের সংখ্যা বেশি হয়ে যায়। তখন প্রোটনের সংখ্যা বেশি হয়ে গেলে ওটা ক্যাটায়নে পরিণত হয় পরমাণু। এবং উল্টো দিকে যদি ইলেকট্রন যুক্ত হয় যোজ্যতা কক্ষে এসে, তখন অ্যানায়নে পরিণত হয়। সেই ক্যাটায়ন অ্যানায়ন যখন একে অপরের পাশে আসে, তখন বন্ধনীর সৃষ্টি হয়, একটা ফোর্সের সৃষ্টি হয়। ওই ফোর্সটাকে আমরা আয়নীয় বন্ধন বলি। পরে আমি আবার ভালো করে সেটা বোঝাবো, আপাতত আবছা বলছি। অথবা ইলেকট্রন জোড় গঠন মানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অ্যাটমেরা যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পরমাণুগুলির সর্ববহিস্থ কক্ষে নিকটতম দাগ দিয়ে রেখেছি নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জনের ফলে যে আকর্ষণ বলের সৃষ্টি হয়, একটা আকর্ষণ বলের সৃষ্টি হয়, একেই বলে রাসায়নিক বন্ধন। এখানে নিষ্ক্রিয় মৌলতে আমি দাগ দিয়ে রেখেছি কেন, কারণ এই নিষ্ক্রিয় মৌল সম্বন্ধিত আমি একটা ছোট্ট ক্রোনোলজিক্যাল হিস্ট্রি একটু বলবো। আমাদের একটু জানতে হয়, একটু জানলে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা একটু ইজি হয় পড়া। তো বেসিক্যালি বন্ধন হচ্ছে দুটো অ্যাটমের মধ্যে একটা আকর্ষণ বল, একটা ফোর্স। এবার সেই আকর্ষণ বলটা ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে হতে পারে, অথবা ইলেকট্রন জোড় অর্থাৎ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হতে পারে। ওকে, তাহলে এবার আমি একটু নিষ্ক্রিয় মৌলের, যদি এটা আমাদের সিলেবাসে নেই তা সত্ত্বেও একটু শুনে রাখা ভালো, নিষ্ক্রিয় মৌলের একটু ক্রোনোলজিক্যাল হিস্ট্রি নিয়ে একটু আলোচনা করি না। সালটা হচ্ছে 1868 সাল। 1868 সালের 18 আগস্ট একজন বিজ্ঞানী
বিজ্ঞানী একজন ব্যক্তি, পিয়েরে জুলিয়াস সিজার জানসেন ব্যক্তির নাম। ইনি তৎকালীন ভারতবর্ষের মাদ্রাজ শহরে একটি শহর ছিল যার নাম হচ্ছে গুন্তুর, যদিও বর্তমানে আপাতত বোধহয় গুন্তুর অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এই গুন্তুর শহরে বসে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ লক্ষ্য করছিলেন, এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণ লক্ষ্য করার সময় উনি দেখলেন যে সূর্যের যে ক্রোমোস্ফিয়ার আছে, এই সূর্যের ক্রোমোস্ফিয়ার থেকে একটা স্পেশাল তরঙ্গ দৈর্ঘ্যের আলোক বর্ণালী নির্গত হচ্ছে। উনি দেখলেন 587.49 ন্যানোমিটার এই তরঙ্গ দৈর্ঘ্যের একটা উজ্জ্বল হলুদ রেখা বর্ণালী নিঃসৃত হচ্ছে সূর্যের ক্রোমোস্ফিয়ার থেকে। কেন স্পেশাল? কারণ সেই মুহূর্তে মৌলের যে সমস্ত পারমাণবিক রেখা বর্ণালী আবিষ্কৃত হয়েছে পৃথিবীতে, তাতে এই তরঙ্গ দৈর্ঘ্যের কোনো হলুদ বর্ণের আলোক বর্ণালী ছিল না, কোনো রেখা বর্ণালী ছিল না। তাই উনি প্রথম লক্ষ্য করলেন যে এরকম সূর্যের ক্রোমোস্ফিয়ার থেকে একটা হলুদ কালারের উজ্জ্বল রেখা বর্ণালী নিঃসৃত হচ্ছে। এরপরে স্যার জোসেফ লকম্যান, লকম্যান না, স্যার জোসেফ লকিয়ার, সরি, জোসেফ নরম্যান লকিয়ার, ইনি ইংল্যান্ডে বসে শক্তিশালী স্পেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে ওই সূর্যেরই ক্রোমোস্ফিয়ার থেকে রেখা বর্ণালী দেখতে গিয়ে উনিও দেখলেন যে হ্যাঁ, এরকম সত্যি একটা হলুদ কালারের বর্ণালী নিঃসৃত হচ্ছে। তখন বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হলেন যে হয়তো সত্যি পৃথিবীতে এমন কোনো মৌল আবিষ্কৃত হয়নি যেটা অলরেডি সূর্যে আছে। সূর্যে এরকম সত্যিকার একটা মৌল আছে যেটা এখনো হয়তো পৃথিবীতে আবিষ্কার হয়নি। তখন সেই মৌলের নাম ওরা দিলেন হিলিয়াম। যদিও প্রসঙ্গত বলে রাখি, হিলিয়াস, গ্রিক ওয়ার্ড হিলিয়স, এই হিলিয়স কথার অর্থ কিন্তু সূর্য। এইভাবে কিন্তু হিলিয়ামের উৎপত্তি হয়। তো এই গেল হিলিয়াম। এবার বাকি এই 1868 কয়েক বছর পরে, কারণ আমরা জানি নিষ্ক্রিয় মৌল গ্রুপ 18 অনেকগুলো আছে, হিলিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এটসেট্রা। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন, এই যে এতগুলো নিষ্ক্রিয় মৌল আছে, এই প্রত্যেকটা নিষ্ক্রিয় মৌল কি করে উৎপত্তি হলো সেগুলো একটা একটা করে বলবো। হিলিয়াম বললাম। এবারে তার কয়েক বছর পরে 1894 স্যার উইলিয়াম র্যামসে এবং আরেকজন লর্ড র্যালে, এনারা স্যার উইলিয়াম র্যামসে এবং লর্ড র্যালে তরল বায়ুর আংশিক পাতন প্রক্রিয়ায় প্রথম নিষ্ক্রিয় মৌল আর্গন আবিষ্কার করলেন। বলে রাখি, আর্গন কিন্তু পৃথিবীতে আবিষ্কৃত প্রথম নিষ্ক্রিয় মৌল। আর্গন, আর্গন একটা গ্রিক ওয়ার্ড যার অর্থ হচ্ছে ইনঅ্যাক্টিভ বা লেজি। কারা করলেন? স্যার উইলিয়াম র্যামসে এবং লর্ড র্যালে 1894 সালে। আর্গন, আবার বলছি, পৃথিবীতে আবিষ্কৃত প্রথম নিষ্ক্রিয় মৌল আর্গন। ঠিক তার 4 বছর পরে অর্থাৎ 1898 ওই উইলিয়াম র্যামসে এবং আরেকজন উইলিয়াম র্যামসে এবং আরেকজন, তিনি হচ্ছে মরিস ট্রেভার্স, এরা দুজনে মিলে তরল বায়ু বাষ্পীভূত করে দুটি নিষ্ক্রিয় মৌল আবিষ্কার করলেন। একটা হচ্ছে ক্রিপ্টন, আরেকটা হচ্ছে নিয়ন। ক্রিপ্টন, যেটার ইংলিশ শব্দার্থ যদি বলি আমি, তার ইংলিশ শব্দার্থ হচ্ছে দ্য হিডেন ওয়ান। এবং নিয়ন, নিয়ন শব্দের ইংলিশ শব্দার্থ
সেটা হচ্ছে নিউ, যেটা মোস্ট প্রবাবলি গ্রিক ওয়ার্ড নোভাম, গ্রিক ওয়ার্ড নোভাম থেকে এসছে। তাহলে 4 বছর পরে উইলিয়াম র্যামসে এবং মরিস ট্রেভার্স এরা দুজনে মিলে এই তরল বায়ুর বাষ্পীভূত করে এই দুটো ক্রিপ্টন এবং নিয়ন, এই দুটি নিষ্ক্রিয় মৌল আবিষ্কার করলেন। ঠিক আবার ওই 1898-এরই সেপ্টেম্বর মাসে স্যার উইলিয়াম র্যামসে এবং মরিস ট্রেভার্সি আরেকটি নিষ্ক্রিয় মৌল আবিষ্কার করলেন। সেটা কি? সেটা হচ্ছে জেনন। সেটা হচ্ছে জেনন। জেনন কথা গ্রিক ওয়ার্ড, এর মানে হচ্ছে গেস্ট। ওই 1898-এরই সেপ্টেম্বর মাসে, মানে যা হচ্ছে একদম কিন্তু সমস্ত পরপর। তো এতগুলো মৌল আবিষ্কার করার জন্য 1904 সালে উইলিয়াম র্যামসেকে নোবেল পুরস্কার দেওয়া হয় রসায়ন শাস্ত্র থেকে, রসায়ন বিভাগ থেকে। তো একটা বাকি গেল, সেটাকে রেডন। সেটা আবিষ্কার করলেন কি? সেটা আবিষ্কার করলেন হচ্ছে 1899-এ আমাদের খুব চেনা পরিচিত নাম, ক্লাস 9-এ ছিল, রাদারফোর্ড। এবং তার সাথে আরেকজন বি অওয়েন্স, এনারা দুজনে মিলে রেডন আবিষ্কার করলেন। রেডন, রেডন কথাটা এসছে কোথেকে? রেডন কথাটা এসছে রেডিয়াম ইমানেশন, সংক্ষেপে RAEM বলা হয়, এখান থেকে। কত সালে? 1899-এ। তো এই গেল আমাদের নিষ্ক্রিয় মৌলের ইতিহাস। যদিও আরো বলে রাখা ভালো, এই যে নিষ্ক্রিয় মৌলগুলোকে, এই নিষ্ক্রিয় মৌলগুলোকে 1898-এ নোবেল গ্যাস নাম দেওয়া হয়। 1898-এ এই নিষ্ক্রিয় মৌলগুলোকে নাম দেওয়া হয় নোবেল গ্যাস হিসাবে, যেটা একটা জার্মান ওয়ার্ড ইডেল গ্যাস থেকে এসছে। লিখে দিচ্ছি। স্যার হুগো আর্ডম্যান, স্যার হুগো আর্ডম্যান এই যে আবিষ্কৃত নিষ্ক্রিয় গ্যাসগুলো, এই নিষ্ক্রিয় গ্যাসগুলোকে উনি নাম দেন নোবেল গ্যাস। এই নোবেল গ্যাস উনি নামটা এনেছিলেন একটা জার্মান ওয়ার্ড ইডেল গ্যাস থেকে। কথাটা কিন্তু একত্রে। ইডেল গ্যাস, ইডেল গ্যাস মানে না যাদের এক্সট্রিম লো লেভেল অফ রিঅ্যাক্টিভিটি, মানে যাদের রিঅ্যাকশন করার যে প্রবণতা সেটা খুব কম, এক্সট্রিম লো লেভেল। ইডেল গ্যাস কথা যদি ইংলিশ মানে হয়, সেই ইংলিশ মানে হচ্ছে এক্সট্রিম লো লেভেল অফ রিঅ্যাক্টিভিটি। এখান থেকেই হুগো আর্ডম্যান নিষ্ক্রিয় গ্যাসগুলিকে নোবেল গ্যাস নামে অভিহিত করলেন। এই গেল আমাদের নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ নোবেল গ্যাসের ক্রনোলজিক্যাল হিস্ট্রি। আরো কয়েক বছর পরে 1913 সালে আরো একজন পরিচিত নাম, যেই নামটা আমরা পড়েছি খুব, 1913 সালে নিলস বোর, আমরা বোর তত্ত্ব পড়েছি ক্লাস আগের 9-এ। নিলস বোর উনি বলেন যে এই হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদের মধ্যে, আচ্ছা রেডন কিন্তু তেজস্ক্রিয় মৌল, পঞ্চম তেজস্ক্রিয় মৌল হিসাবে স্যার আবিষ্কার করা হয়েছিল, রেডনকে আবিষ্কার করেছিলেন কে? ওয়েন্স এবং স্যার আর্নস্ট রাদারফোর্ড দুজনে মিলে 1899-এ। যাই হোক, নিলস বোর 1913 সালে উনি বললেন যে একমাত্র হিলিয়াম
যে তার সর্ববহিঃস্থ কক্ষপথে দুটো ইলেকট্রন রাখে, বাকি যারা আছে অর্থাৎ নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এই প্রত্যেকে তার সর্ববহিঃস্থ কক্ষপথে 8টা করে ইলেকট্রন রাখে। এরপরে 3 বছর পরে, ঠিক 3 বছর পরে 1916 সালে, যেটা আমাদের খুব লাগবে কাজে, বিজ্ঞানী জিএন, বাংলা আমরা লুইস উচ্চারণ করি, ইংলিশে লিভিস, একই ব্যাপার, জিএন লিভিস, তিনি তার অষ্টক সূত্র বা যেটাকে ইংলিশে অক্টেট রুল দেন। কি সেটা? ইনি বলেন যে নিষ্ক্রিয় মৌলর যেমন সর্ববহিঃস্থ কক্ষপথে 8টা করে ইলেকট্রন থাকে, হিলিয়াম ব্যতীত, কারণ হিলিয়ামের সর্ববহিঃস্থ কক্ষপথে 2টো ইলেকট্রন থাকে না, বাকি যারা আছে, বাকি যারা সক্রিয় মৌল আছে, সেই সমস্ত সক্রিয় মৌলগুলোই তাদের পার্শ্ববর্তী নিষ্ক্রিয় মৌল, সেই নিষ্ক্রিয় মৌলের মতো সর্ববহিঃস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন রাখতে চায়। এই যে প্রবণতা, এটাকেই বলে অষ্টক সূত্র বা অক্টেট রুল। আমি লিখে দেবো অক্টেট রুলটা, নোট ডাউন করে নেবে। আপাতত নর্মাল ভাষায় বলি, কি বললাম, যারা সক্রিয় মৌল আছে সেই সমস্ত সক্রিয় মৌলগুলো কি চায়, তাদের পার্শ্ববর্তী নিষ্ক্রিয় মৌলের মতো সর্ববহিঃস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন রাখতে। এই যে প্রবণতা, এটাকেই বলা হয় অক্টেট রুল বা অষ্টক সূত্র জিএন লিভিসের বা লুইসের। যদিও হাইড্রোজেন, লিথিয়াম এবং বেরিলিয়াম এই তিনটে, এরা তিনজন, এরা সর্ববহিঃস্থ কক্ষপথে হিলিয়ামের মতো 2টো ইলেকট্রন রাখতে চায়, তাই এদের যে প্রবণতা ওটাকে দ্বৈত সূত্র বলা হয়। অষ্টক সূত্র হচ্ছে যারা সর্ববহিঃস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন রাখতে চায়, সেই প্রবণতাকে হলো অষ্টক সূত্র, ঠিক আছে। এবং দ্বৈত সূত্র হচ্ছে এই দ্বৈত কার কার মধ্যে আছে, মাত্র 3টে, হাইড্রোজেন, লিথিয়াম এবং বেরিলিয়াম। এই তিনজনের মধ্যে অষ্টক সূত্রের জায়গায় দ্বৈত সূত্র আছে, অর্থাৎ ওরা তাদের সর্ববহিঃস্থ কক্ষপথে 2টো করে ইলেকট্রন রাখতে চায়। তো ব্যাপারটা হচ্ছে সবারই টেন্ডেন্সি তাহলে কি, সর্ববহিঃস্থ কক্ষপথে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসের মতো 8টি ইলেকট্রন রাখতে চায়। এর জন্যই কিন্তু আমি নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাসের একটা ছোট ক্রোনোলজিক্যাল হিস্ট্রি বললাম। তাই এখানে আমি মার্ক করেছিলাম যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পরমাণুগুলোর সর্ববহিঃস্থ কক্ষপথে নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জনের ফলে যে আকর্ষণ বলের সৃষ্টি হয় তাকেই আমরা রাসায়নিক বন্ধন বলি। তাহলে এই এত গল্প বলার পিছনে একটাই রিজন, যে সমস্ত মৌল কার মতো যাচ্ছে, সমস্ত মৌল চাইছে কার মতো অ্যাক্ট করতে, নিষ্ক্রিয় মৌলের মতো। অর্থাৎ নিষ্ক্রিয় মৌলের যে ইলেকট্রন বিন্যাস আছে আমরা জানি সেটা খুব সুস্থিত, সেটা NH2NP6। NH2NP6 বলতে একটু বলে দিই, সাপোজ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। হিলিয়ামের তো 1s2, নিয়নের কটা ইলেকট্রন আছে না, নিয়নের আছে 8টা ইলেকট্রন, 2s2 2p6, শেষ কক্ষপথে নিয়নের 8টা ইলেকট্রন আছে, 2s2 2p6। তেমনি আর্গনের 3s2 3p6, নিয়নের 10টা ইলেকট্রন আছে, আমি সর্ববহিঃস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন বললাম, হচ্ছে 2,8, ওর হচ্ছে খালি 2, তো ওর সর্ববহিঃস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, তাই 2s2 2p6। তেমনি এর 4s2 4p6, এরকম ভাবে হতে থাকে। অর্থাৎ বেসিক্যালি ওদের যে ইলেকট্রন বিন্যাসটা সেটা হচ্ছে লাস্টে NH2NP6। তো প্রত্যেকটা সক্রিয় মৌল কি চায়, এই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, অর্থাৎ তারাও লাস্ট এরকম NH2NP6 এই ফরমেশন রাখতে চায়, এই কনফিগারেশন রাখতে চায় ইলেকট্রনের। ওকে, তো এই রাখার ফলে যে আকর্ষণ বলের সৃষ্টি হয়, তার ফলে তাকে আমরা রাসায়নিক বন্ধন। এবার এই রাসায়নিক বন্ধন দুই প্রকারের। এই রাসায়নিক বন্ধন দুই প্রকারের।
একটা হচ্ছে ইন্টার অ্যাটমিক কেমিক্যাল বন্ড, আরেকটা হচ্ছে ইন্টার মলিকুলার কেমিক্যাল বন্ড। এবার ইন্টার অ্যাটমিক কেমিক্যাল বন্ড এটা কয় টাইপের? না এটা হচ্ছে 4 টাইপের বেসিক্যালি। একটা হচ্ছে আমাদের আয়নীয় বন্ধন বা আয়নিক বন্ড, একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট অর্থাৎ যেটাকে আমরা বলি সমযোজী বন্ধন, একটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড, আরেকটা হচ্ছে ধাতব বন্ধন বা মেটালিক বন্ড। তেমনি ইন্টারমলিকুলার বন্ড এগুলো, এটা হচ্ছে 2 টাইপের, একটা ভ্যান্ডার ওয়ালস রিঅ্যাকশন ফোর্স বা যার ফলে যেটা হয় ভ্যান্ডার ওয়ালস বন্ড, আর হচ্ছে হাইড্রোজেন বন্ড। যদি এগুলো আমাদের সিলেবাসে নেই, আমাদের এগুলো সিলেবাসে নেই। এগুলো আমাদের একটা সিলেবাসে নেই। আমাদের সিলেবাসে আছে খালি আয়নিক বন্ড অর্থাৎ আয়নীয় বন্ধন এবং কোভ্যালেন্ট বন্ড অর্থাৎ সমযোজী বন্ধন। বাকি কোঅর্ডিনেট বন্ড, মেটালিক বন্ড, ধাতব বন্ধন, ভ্যান্ডার ওয়ালস বন্ড এন্ড হাইড্রোজেন বন্ড। ভ্যান্ডার ওয়ালস বন্ড 5 প্রকারের, হাইড্রোজেন বন্ড 2 টাইপস এর। এগুলো আমাদের সিলেবাসে নেই, এগুলো পরবর্তীকালে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করলে এগুলো তখন থাকবে। আচ্ছা একটু বলে রাখি, এই ইন্টার অ্যাটমিক ফোর্স বন্ড যেগুলো, সরি বন্ড যেগুলো, যেমন আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড, মেটালিক বন্ড, এগুলো কিন্তু স্ট্রং বন্ড। ঠিক আছে, এগুলো বড্ড স্ট্রং বন্ড। আর ভ্যান্ডার ওয়ালস বন্ড আর হাইড্রোজেন বন্ড এগুলো কিন্তু বড্ড উইক বন্ড। শক্তি স্থাপন করলে এগুলো আমাদের নেই তো একটু বলে রাখা ভালো, জেনে নেওয়া ভালো এগুলো, যে এগুলো কিন্তু উইক বন্ড হয় বড্ড, বাট এগুলো অপেক্ষাকৃত যথেষ্ট স্ট্রং বন্ড। ওকে, এই গেল বন্ডের বিভাগ। এবার আমরা জানবো যে বন্ড হয় কেন, বন্ধনী কেন হবে, কি করে হয়, কি করতে হয়, একটা একটা করে দিই। ওকে, তাহলে এখন আমার কোশ্চেন কি? এখন আমার কোশ্চেন হচ্ছে যে বন্ধনীটা হয় কেন, কেন হতে যাবে বন্ধনী, বেকার বেকার। তার রিজন কি? তার রিজন হিসাবে মেনলি বইতে একটা লেখা থাকে, কিন্তু দুটো জেনে নেওয়া ভালো। একটা বলি, আগে মুখে বলে যে আমরা জানি যে আমাদের এলিমেন্ট কতগুলো আছে, 117টা, কিন্তু যৌগ আছে কোটি কোটি। তো বন্ধনী হচ্ছে বলেই তো যৌগ গঠন হচ্ছে। তো যৌগ হচ্ছে কেন? না, খুব সোজা বিষয়, খুব সোজা, স্টেবিলিটি গেইন করার জন্য। আর আমরা জানি এলিমেন্ট নর্মাল অবস্থায় কিন্তু স্টেবল হয় না, স্থিত হয় না। তো সুস্থিত হওয়ার জন্য ও যৌগ গঠন করে, ও কম্বাইন হয় একে অপরের সাথে, ও ইলেকট্রন লুজ করে আর ইলেকট্রন গেইন করে। এভাবে কিন্তু যাই হোক এগুলো স্টেবিলিটি গেইন করার জন্য করে। তো তার একটা রিজন তো অলরেডি বলে দিলাম, অষ্টক সূত্র, অক্টেট রুল। অষ্টক সূত্রটা একটু লিখে দেব। আর সেকেন্ড যে রিজন, সেই রিজন হচ্ছে প্রত্যেকে চায় তাদের পোটেনশিয়াল এনার্জি, তাদের প্রত্যেকে চায়, আর সেকেন্ড রিজন হচ্ছে প্রত্যেকে চায় তাদের যে পোটেনশিয়াল এনার্জি আছে সেই পোটেনশিয়াল এনার্জিটাকে সর্বনিম্ন করে দিতে চায়। কারণ আমরা জানি উত্তেজিত অবস্থায় থাকতে পারে না কেউ। আমরা চাই আমরা সবসময় স্থিরভাবে থাকি, সেটা আমাদের কমফোর্টেবল। তেমনি ওদের ক্ষেত্রেও চাই, ওরাও তাই চায়, ওরা ওদের পোটেনশিয়াল এনার্জিটাকে একদম নিম্ন লেভেলে করে রাখবে, একদম কম লেভেলে। যত কম লেভেল করে থাকতে পারে, যত এনার্জি লস করতে পারে, এনার্জি লস করে কম থাকতে পারে, তত ওদের ভালো। তাই এই মেনলি দুটো রিজনে বন্ধন স্থাপিত হয়, একটা স্টেবিলিটি গেইন করার জন্য, আরেকটা পোটেনশিয়াল এনার্জি সর্বনিম্ন করার জন্য। এই দুটোর জন্য কিন্তু বন্ধনী তৈরি হয়।
আশা করি বোঝা গেছে। এবার আমি একটুখানি অক্টেট রুলটা লিখে দিই। তাহলে অক্টেট রুল জিএন লিউইসের, যেটা উনি 1913 সালে দিয়েছিলেন, 1916 সালে দিয়েছিলেন সরি। সেটা কি, যে রাসায়নিকভাবে সক্রিয় মৌলের পরমাণুগুলি সর্ববয়স্ক কক্ষে 8টি ইলেকট্রন সংখ্যা পূর্ণ করে নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার প্রবণতাকে লুইসের অষ্টক সূত্র বলা হয়। আর যেটা আমি বলেছিলাম যে খালি তিনজন, হাইড্রোজেন, লিথিয়াম এবং বেরিলিয়াম, এরা কিন্তু অষ্টক সূত্র ফলো করে না, এরা দ্বৈত সূত্র ফলো করে। অর্থাৎ এরা হিলিয়াম পরমাণুর মতো তাদের সর্ববয়স্ক কক্ষপথে মাত্র 2টো ইলেকট্রন রাখতে চায়। তো অষ্টক সূত্র বাকিদের জন্য, আর এদের জন্য দ্বৈত সূত্র। তাহলে এই হচ্ছে অক্টেট রুল। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, স্কুলে পরীক্ষা, আমাদের এমনিতে পরীক্ষাও দিতে চায় এবারে, একটু নোট ডাউন করে। তো এই গেল অক্টেট রুল বা দ্বৈত সূত্র। এবার আমরা যেটা বলেছিলাম যে কেমিক্যাল বন্ড 2 টাইপের, ইন্টারঅ্যাটমিক, ইন্টারমলিকুলার। এই ইন্টারঅ্যাটমিক 4 টাইপের, তার মধ্যে আয়নিক, কোভ্যালেন্ট, কোঅর্ডিনেট আর মেটালিক। এতগুলো আমাদের পড়তে হয় না, আমাদের পড়তে হবে আয়নিক, আয়নীয় বন্ধন বা আয়নিক বন্ড। এর আরো একটা নাম আছে, তখন বলবো, তখন লিখবো। আর হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। এই দুটো নিয়ে আমাদের পড়তে হয়। তা আজকে আমরা খালি ফার্স্ট টপিক আয়নীয় বন্ধন অর্থাৎ আয়নিক বন্ড নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের প্রথম বন্ধন এটা হচ্ছে আয়নিক বন্ড, যার আরেকটা নাম হলো ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, বাংলায় আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। ব্যাপারটা কি হয় একটু আগে বুঝিয়ে নি, তারপর বইয়ের ভাষা বলি। একটা মেটাল থাকে, আরেকটা নন মেটাল থাকে। না কি হয়, মেটাল যার টেন্ডেন্সি ইলেকট্রন বর্জন করা, তো ও ইলেকট্রন বর্জন করে দেয়, কমপ্লিটলি ইলেকট্রন শেয়ার হয়, ইলেকট্রন বর্জন করে। আর যে ইলেকট্রন বর্জন করবে তখন ও কি হবে, ও ক্যাটায়ন হয়ে যাবে, কারণ ইলেকট্রন কমে গেছে। আমরা জানি পরমাণুতে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা সেম থাকে, ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে প্রোটনের সংখ্যা বেশি হয়ে যায়, অর্থাৎ তখন ক্যাটায়নের সৃষ্টি হয়, তখন মেটালটা ক্যাটায়ন হয়ে যাবে। আর সেই ইলেকট্রনটাই নেবে কে, সেই ইলেকট্রনটাই নেবে হচ্ছে নন মেটালটা, যার টেন্ডেন্সি আছে ইলেকট্রন গ্রহণ করা। তো নন মেটাল ইলেকট্রন গ্রহণ করবে, আর ইলেকট্রন গ্রহণ করলে হয়ে যাবে অ্যানায়ন। এবার এখানে থাকে একটা ক্যাটায়ন, এদিকে তৈরি হয় একটা অ্যানায়ন, দুটো অপোজিট চার্জ একে অপরের মধ্যে একটা আকর্ষণ বলে আবদ্ধ থাকে। সেই ফোর্সটাকেই আমরা বলি কি, সেই একটা স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে ওদের মধ্যে, ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে। ওই আকর্ষণ বলটাকেই আমরা বলি আয়নীয় বন্ধন। এবার ভাষায় আসি, যে নিকটতম নিষ্ক্রিয় বা নোবেল গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পরমাণুগুলির মধ্যে ইলেকট্রন আদান প্রদানের ফলে উৎপন্ন বিপরীতধর্মী আয়নের মধ্যে স্থির স্থির তড়িৎ আকর্ষণের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকেই আমরা আয়নিক বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বলি। অর্থাৎ যেটা বললাম যে ও ইলেকট্রন ছাড়বে, ইলেকট্রন ছাড়ে কেন, ওই অক্টেট রুল ফলো করার জন্য। অর্থাৎ ওর পার্শ্ববর্তী যে নিষ্ক্রিয় মৌল আছে সেই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস গেইন করার জন্য, সেটা কি NH2 NP6, অর্থাৎ শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন রাখার জন্য। ও ইলেকট্রন লুজ করে আর ও ইলেকট্রন গেইন করো সেম রিজনে। আর যখন ও ইলেকট্রন লুজ করে, যেটা লিখেছি, বিন্যাস লাভের চেষ্টায় অংশগ্রহণকারী পরমাণুগুলির মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হয়। ও ইলেকট্রন ছাড়ছে, ইলেকট্রন নিচ্ছে, কমপ্লিটলি ইলেকট্রন শেয়ার হচ্ছে, ইলেকট্রন ছাড়ছে, ইলেকট্রন নিচ্ছে, এবং হওয়ার ফলে ও ক্যাটায়ন হচ্ছে, অ্যানায়ন হচ্ছে। তাই লিখেছি উৎপন্ন বিপরীতধর্মী আয়নের মধ্যে এবার ক্যাটায়ন আয়ন সৃষ্টি হলে ওদের মধ্যে একটা স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করবে। আমরা জানি কুলম্বের সূত্র, F = 1/k Q1 Q2/r², যেখানে Fটা হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল, কেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, Q1 আর Q2 হচ্ছে চার্জ গুলো, আর আর হচ্ছে ওদের মধ্যে দূরত্ব, ওদের মধ্যে লম্ব দূরত্ব। তো এটা তো আমাদের আগে জানা আছে কুলম্বের সূত্র। যাই হোক, তো স্থির তড়িৎ আকর্ষণের মাধ্যমে যে বন্ধন তৈরি হয়, যে বন্ধন গঠিত হয়, তাকে বলি আমরা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড অর্থাৎ তড়িৎযোজী বন্ধন, অথবা আয়নীয় বন্ধন বা আয়নিক বন্ধন। এবার বন্ধন গঠন করে কি তৈরি করবে, ওরা যৌগ গঠন করবে। আমরা কিছু যৌগ স্ট্রাকচার আঁকি। সব থেকে পরিচিত, সবার জানা, সেটা হচ্ছে প্রথম কি NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। খুব ভালো করে একটা একটা করে আমরা অনেকগুলো এরকম যৌগ গঠন করবো। তো ফার্স্ট যৌগ গঠন সোডিয়াম ক্লোরাইড, যেটা বললাম NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের যৌগ গঠন। আমরা জানি সোডিয়াম, যার টোটাল 11টি ইলেকট্রন থাকে, 2 8 1,
তাহলে ওর কাছে একটা শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে এক্সট্রা। আর ক্লোরিন যার কক্ষপথে যার টোটাল 17টা ইলেকট্রন থাকে, তো 2, 8, 7, অর্থাৎ ওর শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। না কি হবে, যখন এরা একে অপরের সাথে একে অপরকে দেখতে পাবে, তখন এই যে ইলেকট্রনটা, যখন ওরা একে অপর দেখতে পাবে, তখন এই ইলেকট্রনটা সোডিয়াম ত্যাগ করে দেবে। কারণ ওর 281, ও চায় শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখতে, একটা এক্সট্রা। আর ও চাই 8টা ইলেকট্রন, আর তোর কাছে একটা কম, তাহলে ও এই একটা ইলেকট্রন ওকে দিয়ে দেবে। ফলে কি তৈরি হবে, এর ফলে যেটা তৈরি হবে না, এনে যে ওর কাছে এখন আছে কটা, 10টা ইলেকট্রন, ও হয়ে যায় একটা ক্যাটায়ন, কারণ ও ইলেকট্রনটা ছেড়ে দেয়। আর ওই ইলেকট্রনটাই নিয়ে বসে থাকে কে, ওই ইলেকট্রনটাই নিয়ে বসে থাকে আমাদের ক্লোরিন। যার কাছে এই মুহূর্তে একদম অক্টেট্রুল ফিল্ড কমপ্লিট হয়, অর্থাৎ শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে বসে আছে। এখন ওর কাছে 288 এতগুলো ইলেকট্রন, অর্থাৎ 18টা ইলেকট্রন আছে। তাহলে কি করলো, সোডিয়াম ইলেকট্রন অর্জন করলো, ও হয়ে গেল ক্যাটায়ন। আর ক্লোরিন ও ইলেকট্রনটা নিল, ও হলো অ্যানায়ন। এবার এই যখন একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, অর্থাৎ একটা দুটো বিপরীত চার্জ বিশিষ্ট, যখন একে অপরের কাছে দেখতে হবে, তখন কি হবে, এর মধ্যে একটা আকর্ষণ বল সৃষ্টি হবে। ওই আকর্ষণ বলকে আমরা স্থির তড়িৎ আকর্ষণ বলি। আর ওই আকর্ষণ বলের ফলে তৈরি হবে কে, তৈরি হবে NaCl। উল্লেখ্য ব্যাপার, আমরা কিন্তু কখনো NaCl লেখার সময় কখনো এভাবে লিখি না, আমরা কিন্তু কখনো এইভাবে লিখি না, কখনো কিন্তু মাঝে কোনো দাগ দিই না। কেন, কারণ এই বন্ধনের কোনো অভিমুখ নেই, এর কোনো শেপ হয় না। একটা NaCl এর কোনো শেপ নেই, কি করে শেপ থাকবে, এটা তো একটা আকর্ষণ বল, কাছাকাছি আছে, একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কাছাকাছি আছে, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, একে অপরের মধ্যে একটা একটা ফোর্স দিয়ে নিজে একে অপরকে যুক্ত করে রেখেছে। তাই এখানে কিন্তু আমরা এরকম কোনো দাগ দিই না, কিন্তু আমরা যখন CH4 লিখি, তখন দেখেছি এরকম দাগ দিয়ে লিখি, ওটা কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে। পরবর্তী ক্লাসে, পরবর্তী ভিডিওতে আমরা ওটা নিয়ে আলোচনা করব। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ওটা হয় না, কারণ এর কোনো বন্ধনের অভিমুখ নেই, এটা একটা নন ডাইরেকশনাল বন্ড। ওকে, এই গেল NaCl। এবার আমরা নেক্সট CO যৌগ গঠন করবো। নেক্সট হবে CO যৌগ গঠন। কি আমরা জানি যে ক্যালসিয়ামে কতগুলো ইলেকট্রন থাকে, না ক্যালসিয়ামে থাকে 20টা ইলেকট্রন। সো 2, 8, 8, 2, অর্থাৎ ওর শেষ কক্ষপথে 2টো ইলেকট্রন আছে। আর অক্সিজেন, আমরা জানি অক্সিজেনের টোটাল 8টা ইলেকট্রন, অর্থাৎ ওর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 আর 6, 2 প্লাস 6। তাহলে ওর শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে, ওর শেষ কক্ষপথে আছে 6টা ইলেকট্রন। সো কি চাইবে, অক্টেট রুল হওয়ার জন্য ও চাইবে ওর শেষ কক্ষপথে 8টা থাকুক, আর ও চাইবে ওর শেষ কক্ষপথে 8টা থাকুক। তাহলে কি হবে, না এই ক্যালসিয়াম ওর যে 2টো ইলেকট্রন আছে, এই ইলেকট্রন দুটো অক্সিজেনকে দিয়ে দেবে। আর যখন দিয়ে দেবে, ফলে কি হলো, না ক্যালসিয়াম যার ছিল আগে 20টা ইলেকট্রন, তার এখন 2টো কমে গেছে, হয়েছে 18টা। তার জন্য ও তৈরি হলো ক্যাটায়ন। আর অক্সিজেন যার ছিল 8টা, এখন হয়ে গেল 10টা, যার মধ্যে 2টো হচ্ছে ক্যালসিয়ামের শেয়ার করা, ক্যালসিয়ামের ছেড়ে দেওয়া সেই ইলেকট্রন, বর্জন করা সেই ইলেকট্রন গুলো, আর বাকি 6টা তো ওর যা ছিল আগে তাই। আর 2টো ইলেকট্রন নেওয়ার ফলে ও হয়ে গেল 2-। এবার এখান থেকে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন তৈরি হয়েছে,
এবার এদের মধ্যে এর একটা সাম ক্লোজে আসবে, ক্লোজে আসলে ওদের মধ্যে একটা তড়িৎ, একটা খুব স্ট্রং একটা তড়িৎ আকর্ষণ বল তৈরি হবে, হয়ে যাবে সিএও। এভাবে আমরা সিও পেয়ে যাবো। তো এই গেল সিও যৌগ গঠন। এবার সিও যৌগ গঠন পর আরেকটা দেখাই, ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 যৌগ গঠন দেখাবো এরপর। ওকে, তারপর নেক্সট MgCl2 যৌগ গঠন, Cl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আমরা জানি ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে না, ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে, টোটাল 12টা ইলেকট্রন, টোটাল থাকে ওর 12টা ইলেকট্রন। সো ম্যাগনেসিয়াম ওর 12টা ইলেকট্রন, 2 যোগ 8 10 আর 2 12, অর্থাৎ শেষ কক্ষপথে থাকে দুটো ইলেকট্রন। আর ক্লোরিন আমরা জানি ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে, ওর একটা চাহিদা, টোটাল 17টা ইলেকট্রন থাকে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তো কি হয়, আবার সেম ঘটনা, অক্টেট রুল, অষ্টক সূত্রের জন্য কি হবে, ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রন ওকে দেবে আর একটা ইলেকট্রন ওকে দেবে, ফলে কি হবে, ফলে ক্লোরিন ওর হয়ে গেল 8টা, ও অক্টেট ফিল হয়ে গেল ওর। ম্যাগনেসিয়াম এখন ও দুটো ইলেকট্রন ছেড়ে ক্যাটায়ন হয়ে গেছে, আর এই ক্লোরিনও একটা ইলেকট্রন পেয়ে মজায় আছে। এই হয়ে গেছে একটা ইলেকট্রন নিয়ে 1 মাইনাস এনআয়ন, এও একটা ইলেকট্রন নিয়ে হয়ে গেছে 1 মাইনাস এনআয়ন। আর পরস্পর মিলে কি তৈরি করলো, পরস্পর মিলে তৈরি করেছে MgCl2। তো এইভাবে MgCl2 ফর্ম হয়। এটা গেল MgCl2 যৌগ গঠন। এরপর আমরা কি দেখাবো, এরপর দেখাবো সোডিয়াম ফ্লুরাইড NaF যৌগ গঠন। ওকে, বুঝে দিই। নেক্সট 4 নাম্বার NaF যৌগ গঠন। নতুন কিছু না, NaF সোডিয়াম আমরা জানি সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন এক্সট্রা থাকে, ওর টোটাল 11টা ইলেকট্রন, 2 8 1। আর ফ্লুরিন যার শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, যার শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন, টোটাল ওর হচ্ছে 2 যোগ 7 9টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7। তাহলে আবার সেম ঘটনা, আবার সোডিয়াম ওর এই ইলেকট্রনটা শেয়ার করে দেবে ফ্লুরিনের কাছে। সোডিয়াম ওর ইলেকট্রন শেয়ার করার পর ও হয়ে যাবে ক্যাটায়ন, ওর ইলেকট্রন ছিল 11টা, হয়ে গেল 10টা। আর ফ্লুরিন ও ইলেকট্রনটা নিয়ে হয়ে গেল অ্যানায়ন, ওর আগে ছিল 9টা, এখন হয়ে গেছে 10টা, অর্থাৎ অক্টেট ফিল হয়ে গেছে ওর 2 + 8, একটা ইলেকট্রন নিচে তো মাইনাস। এবার কি হবে, এবারে এখান থেকে ফর্ম হবে NaF। এভাবে NaF ফর্ম। এবার লাস্ট একটা দেখাই, লিথিয়াম হাইড্রাইড LiH। লিথিয়াম হাইড্রাইড যৌগ গঠন, তার আগে এটা সোডিয়াম ক্লোরাইড। জি,
লাস্ট 5 নম্বর লিথিয়াম হাইড্রেট যৌগ গঠন। যে লিথিয়াম হাইড্রেট কি করে যৌগ গঠিত হয় দেখি। না লিথিয়ামের আমরা জানি লিথিয়ামের কিন্তু 3টে ইলেকট্রন 2 1, আর সেখানে হাইড্রোজেনের কিন্তু জাস্ট একটা ইলেকট্রন। লিথিয়ামের একটা এবং হাইড্রোজেনেরও একটা। এবার আমি বলেছিলাম হাইড্রোজেন, লিথিয়াম আর বেরিলিয়াম এরা কিন্তু অষ্টক সূত্র ফলো করে না। এরা কি ফলো করে? এরা কিন্তু দ্বৈত সূত্র ফলো করে। অর্থাৎ এরা হিলিয়ামের মতো, এদের পার্শ্ববর্তী নিষ্ক্রিয় মূল্য হিলিয়াম, হিলিয়ামের মতো এরা চায় যে এদের শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন থাকবে। তাই কি হয় না ওর 2+1, তো ওর যে এক্সট্রা ইলেকট্রনটা ওটা দিয়ে দেবে হাইড্রোজেনকে, বলে ওরও দুটো থাকলো, ওরও দুটো থাকলো, দুজনেই মজায়, কোনো সমস্যা নেই। তাহলে এলাই ওর একটা ইলেকট্রন ছিল ওর প্লাস, ও দুটো ইলেকট্রন। আর হাইড্রোজেন ওর কাছে একটা ছিল আর একটা ওকে দিয়ে দিয়েছে লিথিয়াম, তো নিয়ে হলো মাইনাস, ওরও এখন দুটো ইলেকট্রন। যৌগ গঠন কি হয়ে গেল? লিথিয়াম হাইড্রেট। এইভাবে লিথিয়াম হাইড্রেট যৌগ গঠন হয়, একদম খুবই সিম্পল, ভেরি ইজি। এবার কতটা বুঝেছো সেই দেখি। এ কটা থাকে এইচডাব্লিউ, Na2O, KCl, CH2, Mg3N2, অ্যালুমিনা, Al2O3। ঠিক আছে, এই কটা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো যে এই যৌগগুলো তোমরা গঠন করতে পারো নাকি আয়নীয় বন্ধনীতে। কে কটা ইলেকট্রন শেয়ার করবে আর কে কটা ইলেকট্রন নেবে। শেয়ার না, একজন ইলেকট্রন ছাড়বে টোটালি, আরেকজন ইলেকট্রন টোটালি নিয়ে নেবে। এখানে শেয়ারের গল্প নেই, শেয়ারের গল্প কোভ্যালেন্ট বন্ডে আছে। এখানে টোটালি কমপ্লিটলি ইলেকট্রন ছেড়ে ডিসচার্জ হয়। টোটালি একজন ইলেকট্রন মেটাল ইলেকট্রন ছেড়ে দেবে আর নন মেটাল ইলেকট্রন সেই ইলেকট্রনটা নেবে। মেটাল ইলেকট্রন ছেড়ে হবে ক্যাটায়ন, নন মেটাল ইলেকট্রন নিয়ে হবে অ্যানায়ন। আর সেই ক্যাটায়ন এবং অ্যানায়ন তাদের কাছাকাছি আসবে এবং কাছাকাছি আসার ফলে কি হবে, ওদের মধ্যে একটা স্ট্রং তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করবে। ক্রিয়া করার ফলে যে বন্ধনী তৈরি হয় আমরা সেই বন্ধনীকে কি বলি? আয়নীয় বন্ধন। ওকে, নেক্সট আমাদের যেটা আসে সেটা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্সি বা তড়িৎযোজ্যতা বা আয়নীয় যোজ্যতা। সংজ্ঞা লিখেছি, সংজ্ঞাটা একটু বড়, সোজা ভাষায় বলছি সেটা খুব ইজি হয়ে যাবে। বলছি আগে সংজ্ঞাটা বলি, যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী দুটি বা তার বেশি পরমাণুর মধ্যে। তার সংজ্ঞাটা আমি এখানে লিখে দিয়েছি, ফার্স্ট অফ অল তোমরা এটা কপি করে নাও। দেন আমি সহজে বলছি ব্যাপারটা কি। অ্যাকচুয়ালি ইলেকট্রোভ্যালেন্সি ব্যাপারটা সেটা হচ্ছে সহজ ভাষায় বললে নাম্বার অফ ইলেকট্রন গেইনড or lost during the formation of ionic bond। মানে আয়নীয় বন্ধন এই প্রসেসটা চলাকালীন যে পরিমাণ ইলেকট্রন বর্জিত হয় বা গৃহীত হয় সেই সংখ্যাটাই দ্য নাম্বার, সেই সংখ্যাটাকেই আমরা কি বলি? ইলেকট্রোভ্যালেন্সি বা তড়িৎযোজ্যতা। এত কিছু বলার থেকে সেটা তো বইয়ের সংখ্যা অবশ্যই বলতে হবে, কিন্তু শর্টে বললে এটা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্সি বা তড়িৎযোজ্যতা। মনে রাখার বিষয়, ইলেকট্রোভ্যালেন্সি বা তড়িৎযোজ্যতা কিন্তু অলওয়েজ পজিটিভ, সবসময় পজিটিভ হবে, সবসময়, কখনোই নেগেটিভ না। সেই আমি ইলেকট্রন শেয়ার করি বা ইলেকট্রন শেয়ার না করি, ইলেকট্রন ডিসচার্জ করি টোটালি বা ইলেকট্রন গেইন করি, যাই করি না কেন অলওয়েজ কিন্তু ওটা কি হবে? পজিটিভ হবে, কখনোই নেগেটিভ হবে। আমরা ইলেকট্রন আদান বা প্রদান প্রত্যেকটাকে পজিটিভ হিসেবেই ধরবো। তো এই তো সংজ্ঞা, এবং শর্টে বললে এটাই যে নাম্বার অফ ইলেকট্রন গেইন অর লস ডিউরিং দ্য ফরমেশন অফ আয়নিক বন্ড, সেটাই হচ্ছে আমাদের কি না তড়িৎযোজ্যতা। যদি এক্সাম্পল হিসেবে বলি, একটা করে গ্রুপ যদি আমি নিই, একটা করে গ্রুপ, সাপোজ যদি বলি গ্রুপ 1, না গ্রুপ 1 এ কারা আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম।
এরা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এটসেট্রা বলছি না, এদের ইলেকট্রোভ্যালেন্সি কত হবে না, যদি ভালো করে মনে করে দেখি, এর প্রত্যেকের শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন থাকে, যেটা ওরা ডিসচার্জ করে দেয়। এরা প্রত্যেকে মেটাল, এরা প্রত্যেকে ওটা ডিসচার্জ করে দেয়, তাই ওদের কিন্তু ইলেকট্রোভ্যালেন্সি কত, 1। ওকে, এবার যদি সেম গ্রুপ 2 এর কথা বলি, না গ্রুপ 2 তে আমাদের কারা আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এটসেট্রা। না ভালো করে যদি মনে করে দেখি, এদের শেষ কক্ষপথে কিন্তু দুটো করে ইলেকট্রন এক্সট্রা থাকে, 2+8+2 এটসেট্রা এরকম থাকে, তাই ওদের কিন্তু ইলেকট্রোভ্যালেন্সি কত না 2। এবারে যদি গ্রুপ 13 এর কথা বলি, কেন মাঝে কোথায় গেল গ্রুপ 3 টু গ্রুপ 12, না আমরা জানি গ্রুপ 3 থেকে গ্রুপ 12 এরা সব ডি ব্লক এলিমেন্ট। সমস্যাটা কি, যে ডি ব্লক এলিমেন্টের সমস্যাটা হচ্ছে এই, যে এরা ট্রানজিটিভ এলিমেন্টস, এদের অনেকগুলো করে ভ্যালেন্সি হয়। যদি আমরা বলি সাপোজ জানাশোনা আয়রন, আমরা জানি আয়রনের দুটো, একটা Fe2+ ফেরাস, একটা Fe3+ ফেরিক, তো এদের অনেকগুলো করে ভ্যালেন্সি থাকে, তাই এদের কথাই বাদ দিচ্ছি, আমি যারা আমাদের নর্মাল নন তাদের কথা নিয়ে ভাবছি। তাহলে গ্রুপ 13 এ কারা থাকে, না গ্রুপ 13 এ থাকবে অ্যালুমিনিয়াম, হিলিয়াম, এরা এটসেট্রা। এদের এদের কিন্তু শেষ কক্ষপথে 3টে ইলেকট্রন থাকে, তাহলে যেগুলো ওরা ছেড়ে দেয়, তাহলে এদের কি। এবার যদি গ্রুপ 14 এর কথা বলি, এটা আবার একটু সমস্যার ব্যাপার। গ্রুপ 14 যেখানে কারা আছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম এটসেট্রা। এরা সমস্যা হলো এদের শেষ কক্ষপথে 4টে করে ইলেকট্রন থাকে। এবার এরা ইলেকট্রন 4টে নেয়, অথবা কখনো কখনো ইলেকট্রন 4টে দেয়, কিন্তু ব্যাপারটা একদম আলাদা। অ্যাকচুয়ালি এদের কিন্তু ইলেকট্রনের শেয়ার, তাই এদেরকে নিয়ে আমি ফার্দার আলোচনা করছি না, এদেরকে আমি এখানে রাখবো, কারণ এদের নিয়ে সমস্যা আছে, এদেরকে আয়নীয় বন্ধনের মধ্যে রাখা হবে। এরকম ভাবে আরো যদি বলি গ্রুপ 15, না গ্রুপ 15 কি করবে, গ্রুপ 15 ইলেকট্রন, ওর গ্রুপ 15 কারা আছে, গ্রুপ 15 আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, স্টিবিয়াম, বিসমাথ। এদের ইলেকট্রোভ্যালেন্সি কত, এদের কিন্তু ইলেকট্রোভ্যালেন্সি 3, আবার 3। এবার নেওয়ার পালা, এবার ইলেকট্রন নেবে। এরপরে গ্রুপ 16 অক্সিজেন, সিলিকন, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম। এদের এদের শেষ কক্ষপথে কিন্তু দুটো করে ইলেকট্রন কম আছে, ঘাটতি আছে। যখন আমি সিএও করালাম, তখন কিন্তু দেখতে পেয়েছি যে অক্সিজেনের, যদি খালি অক্সিজেনের কথা বলি, অক্সিজেনের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, অক্সিজেনের শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে। তাহলে এবার কিন্তু অক্টেট ফিল করার জন্য ইলেকট্রন নেবে, তাহলে এবার কিন্তু নন মেটাল ইলেকট্রন নেবে কটা করে, দুটো করে। তাহলে ওদের কিন্তু আবার শেষ কক্ষপথে দুটো করে ইলেকট্রন চাহিদা, তাই ওদের ইলেকট্রোভ্যালেন্সি কিন্তু 2। নেক্সট গ্রুপ 17 এ কারা আছে, আমাদের হ্যালোজেন মেটাল গুলো আছে, হ্যালোজেন মৌলগুলো আছে। হ্যালোজেন মৌল কারা কারা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টিডিন। এদের শেষ কক্ষপথে কিন্তু 7টা করে ইলেকট্রন আছে, অর্থাৎ প্রত্যেকটা একটা করে কম, তাই এদের কিন্তু এরা যখনই পাবে একটা করে ইলেকট্রন নেবে, টোটালি নিয়ে নেবে, তাই ওদের ইলেকট্রোভ্যালেন্সি কিন্তু আবার 1। আমি আর ওগুলো লিখলাম না, মুখে বলে দিলাম। তো এই হলো ইলেকট্রোভ্যালেন্সি। ওকে, আমি কিছু শক্তি নিয়ে আলোচনা করব, যে এই যে আয়নীয় বন্ধন হচ্ছে, অর্থাৎ মেটাল ইলেকট্রন ছাড়ছে, নন মেটাল ইলেকট্রন নিচ্ছে, এখানে কি শক্তি কখন অ্যাবজর্ব হচ্ছে, কখন সেনক শক্তি রিলিজ হচ্ছে, এটসেট্রা, এইটা নিয়ে একটু আলোচনা করি। সাপোজ মেটাল ফার্স্ট প্রসেস কি হয় আমাদের, আয়নিক বন্ডের ফার্স্ট প্রসেস যদি বলি, না ফার্স্ট প্রসেসে মেটাল, যেটা একটা গ্যাসিয়াস মেটাল, ও কি করে, ও তার সর্ববৈশ্য কক্ষপথ থেকে ইলেকট্রন ছেড়ে দেয়। তাহলে ও তার সর্ববৈশ্য কক্ষপথ থেকে ইলেকট্রন ছেড়ে দেয়,
ইলেকট্রন ছেড়ে দিলে আমরা খুব ভালো করে জানি সরবৈশ্য অক্ষপথে ইলেকট্রন ছেড়ে দিলে ওটা আমরা কি নাম দিই, ওই শক্তিটা আমরা আয়োনাইজেশন এনার্জি অলরেডি পড়েছি। এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে কিন্তু এনার্জি অ্যাবজর্ব হয়, আমরা এনার্জি দিই। এই ক্ষেত্রে কি হয় না, এই ক্ষেত্রে এনার্জি অ্যাবজর্ব হয়, এনার্জি শোষণ হয়, এক্ষেত্রে এনার্জি অ্যাবজর্ব হয়। আর এই এনার্জিটাকে আমরা কি নামে বাকি, এই এনার্জিটাকে আমরা বলি আয়োনাইজেশন এনার্জি, আইই, অলরেডি পড়েছি এর আগের চ্যাপ্টারে আয়োনাইজেশন এনার্জি কি। এবার যদি কোশ্চেন করা হয় যে এই আয়োনাইজেশন এনার্জি মিনিমাম হওয়া ভালো নাকি ম্যাক্সিমাম হওয়া ভালো, ব্যাপারটা আমি একটু আগে বলেছি যে যৌগ কারণে গঠন হচ্ছে, বা ও কেন এই ফর্ম করছে, ও ফর্ম করছে কিন্তু ওর স্টেবিলিটি গেইন করার জন্য, এক, এন্ড সেকেন্ড ওর পোটেনশিয়াল এনার্জি যত নিম্ন হবে, ভৌম স্তরে যত শক্তি থাকবে সেখানে থাকার জন্য। তাহলে এইখানে যদি অলরেডি অ্যাবজর্ব হচ্ছে এনার্জি, তাহলে ও বেশি শক্তি কেন অ্যাবজর্ব করবে, ও তো চাইবে ওর এনার্জি কম থাকুক। তাহলে আয়োনাইজেশন এনার্জি ওটা কিন্তু যতটা সম্ভব মিনিমাম হওয়াই ভালো। এবার সেকেন্ড প্রসেসে কি হয়, সেকেন্ড প্রসেসে হয় একটা নন মেটাল যে কিনা গ্যাসিয়াস স্টেটে আছে, ও কি করে, ও ইলেকট্রনটা নেয়, এই যে ইলেকট্রনটা মেটাল ছেড়েছে, ইলেকট্রনটা নিয়ে ও কি তৈরি করে, ও হয় এক্স মাইনাস। ও এই ক্ষেত্রে কি হয় না, এই ক্ষেত্রে ইলেকট্রন যুক্ত করেছে, ইলেকট্রন গ্রহণ করেছে, আর ইলেকট্রন গ্রহণ করার যে ক্ষমতা, একে আমরা কি বলি, একে আমরা বলি ইলেকট্রন অ্যাফিনিটি, এটা অলরেডি আমার আগের ভিডিওতে আছে। আর এই ক্ষেত্রে কি হবে না, এই ক্ষেত্রে কিন্তু এনার্জি রিলিজ হবে। কেন, কারণ এনার্জি রিলিজ হবে এই কারণে, তার খুব সিম্পল রিজন, তার কারণ পরমাণু সুস্থিত হওয়ার জন্য সুস্থিত হতে চাইছে, আর যেখানেই সুস্থিত হবে সেখানে এনার্জি রিলিজ হবে, নিম্ন পোটেনশিয়াল এনার্জি নিম্ন হওয়ার জন্য এনার্জি রিলিজ হবে। আর এনার্জি রিলিজ কি পরিমাণ, মিনিমাম হওয়া ভালো না ম্যাক্সিমাম হওয়া ভালো, খুব ইজিলি এটা ম্যাক্সিমাম হওয়া ভালো, কারণ ও চাইবে যত এনার্জি বাইরে বের করে দিক, ও নর্মাল অবস্থায় থাকুক, স্থিত অবস্থায় থাকুক এবং ভৌম শক্তি স্তরে থাকুক, তার জন্য ও চাইবে এনার্জি ছেড়ে দিতে। তো এই ক্ষেত্রে যে এনার্জিটা লাগে সেটাকে কিন্তু আমরা বলি ইলেকট্রন অ্যাফিনিটি। এখানে ছিল আয়নাইজেশন এনার্জি, আর এখানে হলো ইলেকট্রন অ্যাফিনিটি। এবার তো মনে কোশ্চেন হতে পারে যে ও তো অলরেডি স্টেবল হওয়ার জন্যই এম প্লাস হয়েছে, আর ও অলরেডি স্টেবল হওয়ার জন্য এক্স মাইনাস হয়েছে, তাহলে ওদের দরকার কি ছিল আবার এই এম এক্স একটা নতুন যৌগ গঠন করার কি দরকার ছিল। আমি এতবার এত যৌগ গঠন করলাম, হ্যাঁ তেনা NaCl করেছি, সিএও করেছি, LiH করেছি, আরো যা করলি MgCl2 করেছি, আমি দেখেছি একটা ক্যাটায়ন হয়েছে একটা অ্যানায়ন হয়েছে। আরে ভাই, ক্যাটায়ন এবং অ্যানায়ন তো হয়েছে অলরেডি স্টেবিলিটি হওয়ার জন্য, তাহলে আবার কেন আবার জোর করে আমি ওকে যৌগ গঠন করবো। কিন্তু যৌগ গঠন হয়, তার কারণটা কি, তার কারণটা হচ্ছে এই এম আর এক্স, এই মেটাল আর নন মেটাল দুটোই কিন্তু গ্যাসিয়াস স্টেটে ছিল। আর আমরা জানি গ্যাসিয়াস স্টেটের থেকে যখন ওরা জয়েন হবে, জয়েন হয়ে ফর্ম করে সলিড স্টেট, আর সলিড স্টেটে থাকলে ওদের কিন্তু স্টেবিলিটি আরো বেড়ে যায়। স্টেবিলিটি অর্থাৎ সুস্থিরতা, এটা আরো বৃদ্ধি করার জন্যই কিন্তু ওরা বন্ড তৈরি করে, এবং এই বন্ডটা কি বন্ড, আয়নিক বন্ড। ওকে, এই বন্ডের মধ্যে মাঝে কোনো দাগ নেই, এই বন্ডটা কিন্তু একটা ক্যাটায়ন এবং অ্যানায়ন, তাদের মধ্যে বিপরীতধর্মী আয়ন, তাদের মধ্যে একটা স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে, যার ফলে এই সলিড এমএক্স যৌগটা গঠন হয়েছে। এই ক্ষেত্রে যে এনার্জিটা হয়, অবশ্যই সেই এনার্জিটা কি হতে হবে, স্টেবিলিটি করছে, স্টেবিলিটি করতে গেলে এনার্জি ছাড়বে, তাহলে এনার্জি রিলিজ হবে। এই যে এনার্জিটা রিলিজ হয়, এই এনার্জির একটা নাম আছে, এটাকে আমরা বলি ল্যাটিস এনার্জি। এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস কিনা, ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি অর্থাৎ গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন কম্বাইন যখন হয়, তখন যে শক্তি বর্জিত হয় সেই শক্তিকে আমরা বলি ল্যাটিস এনার্জি। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। অথবা যদি বলি
অন্যভাবে, যে এক আয়নীয় যৌগ পরিণত করতে যে শক্তি বর্জিত হয় তাকেই বলি কিন্তু ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি কি? যে গ্যাসীয় কাটায়ন এবং গ্যাসীয় আয়ন কম্বাইন হয়ে যৌগ গঠন করার সময় যে এনার্জি বর্জন করে, এনার্জি নিঃসরণ, শক্তি নিঃসরণ করে, সেটাকেই আমরা বলি ল্যাটিস এনার্জি। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা নতুন। এই সম্পর্কিত আলোচনা আরো আছে এবং সেটা আমাদের এই ক্লাসে নেই, পরবর্তী পরবর্তী ক্লাসে আছে। পরবর্তী ক্লাসে অর্থাৎ 11-12 হায়ার এডুকেশনে আছে। আমাদের এই মুহূর্তে কিন্তু এর বেশি আর কিছু নেই। তো এই ছিল আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি এবং ল্যাটিস এনার্জি। তো আয়নীয় বন্ধন এবং এই ভিডিওর লাস্ট টপিক সেটা হচ্ছে আয়নীয় বন্ধন, আয়নীয় যৌগগুলোর বৈশিষ্ট্য। আয়নীয় বন্ধনে যারা যেসব যৌগ গঠিত হয় তাদেরকে আয়নীয় যৌগ বলে, এবং এই আয়নীয় যৌগের কিছু বৈশিষ্ট্য এগুলো আমাদের জানতে হয়, সেগুলো একটা একটা করে বলবো আমি প্রত্যেকটা। আমি জাস্ট এখানে একটা পয়েন্ট বলেছি, যেমন ভৌত অবস্থা, ফিজিক্যাল স্টেট, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, বন্ধনের অভিমুখ, তড়িৎ যৌগের অনুর অস্তিত্ব, তড়িৎ পরিবাহিতা, কন্ডাক্টিভিটি, ভঙ্গুরতা, ব্রিটলনেস, দ্রাব্যতা, সলিবিলিটি, আয়নীয় বিক্রিয়ার হার, আর সমাবয়তা, আইসোমেরিজম, আর সমাকৃতিত্ব, আইসোমরফিজম। এই আইসোমারিজম আর আইসোমরফিজম এই দুটো আমাদের টপিক খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ এটা বড়দের, কিন্তু আমাদের এটা জেনে রাখা উচিত, তাই বলবো আমি সবকটাই। আর এখানে যেটা এঁকেছি, আঁকার চেষ্টা করেছি, খুব একটা ভালো হয়নি, কারণ এগুলো এভাবে বোর্ডে আঁকাটা বড্ড মুশকিল। আর সামনে হাতে পেন্সিল আঁকাটা যাও বা ইজি, বোর্ডে আঁকাটা বড্ড মুশকিল। তো আমি চেষ্টা করেছি যখন এটা বোঝাবো তখন আমি একটা ছবি এখানে অ্যাড করবো। তো একটা একটা করে বৈশিষ্ট্য প্রত্যেকটা বলি। প্রথম যে টপিকটা সেটা হচ্ছে ভৌত অবস্থা বা ফিজিক্যাল স্টেট। মানে কি হয়, যে যে তড়িৎ জ্যোতি যৌগগুলিতে অ্যাকচুয়ালি কি হয়, বিপরীত বিপরীত আধান বিশিষ্ট একটা ক্যাটায়ন এবং বিপরীত আয়ন বিশিষ্ট একটা অ্যানায়ন, দুজনে বিপরীত আধান, একটা আধান বিশিষ্ট একটা ক্যাটায়ন, একটা আধান বিশিষ্ট অ্যানায়ন। এরা কি করে, প্রথমে ক্যাটায়ন আর আয়নায়নে পরিণত হওয়ার পর এদের মধ্যে একটা খুব তীব্র একটা স্ট্রং একটা তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করে, এবং এই আকর্ষণ বল ক্রিয়া করার ফলে ওরা কাছাকাছি চলে আসে। এবার সাপোজ যদি NaCl এর কথা বলি, Na প্লাস আর Cl মাইনাস, এরা খুব কাছাকাছি এসে একটা NaCl তৈরি ফর্ম করে। এবার যে NaCl, এই NaCl এর কিন্তু নিজস্ব কোনো স্ট্রাকচার নেই, অনেকগুলো NaCl একসাথে এসে 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 বসে, এবং বসার ফলে যেমন আমি এখানে দেখানোর চেষ্টা করেছি এটা, যে একটা Na প্লাস এর চারদিকে ছখানা Cl মাইনাস আছে, তেমনি Cl মাইনাসের চারদিকে ছখানা করে Na প্লাস থাকে। তো কি হয় ব্যাপারটা, এই যে এরা একত্রিত হয়ে একটা 3D শেপ বানায়, একটা কেলাস গঠন করে। তাই সাধারণত নর্মাল টেম্পারেচারে বা নর্মাল প্রেসারে এই আয়নীয় যৌগগুলো কিন্তু 3D শেপ হয়, অর্থাৎ কঠিন হয়। এবার হচ্ছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। না, যেহেতু এদের মধ্যে একটা তীব্র আকর্ষণ বল কাজ করে, আকর্ষণ বল কাজ করার ফলে এদেরকে বিচ্ছিন্ন করা, সেপারেট করা খুব ডিফারেন্ট, তাই এদের কিন্তু গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব বেশি। উদাহরণস্বরূপ যদি বলে রাখি, যে সোডিয়ামের গলনাঙ্ক কিন্তু প্রায় 801°C এবং স্ফুটনাঙ্ক কিন্তু 1413°C। তো এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু খুবই বেশি। এবার যদি বলি বন্ধনের অভিমুখ, যে আয়নীয় যৌগ বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, এরা কি হয়, এরা কিন্তু নন ডিরেকশনাল হয়, অর্থাৎ এর বন্ধনের কোনো অভিমুখ থাকে না। তার কারণ কি? তার কারণ আমরা জানি যে বিপরীত আধান বিশিষ্ট আয়নরা কি করে, বা যারা বিপরীত আধান থাকে ওরা বিপরীত আধানকে যে কোনো দিক থেকে অ্যাট্রাক্ট করে, যে কোনো দিক থেকে অ্যাট্রাক্ট করে। তাই এদের কিন্তু কোনো বন্ধনের অভিমুখ নেই, এটা কিন্তু কোনো প্রকৃত বন্ধন নয়। প্রত্যেকটা ক্যাটায়ন কি চায়, প্রত্যেকটা ক্যাটায়ন তার চারদিকে যতগুলো পারে, যত বেশি সংখ্যক সম্ভব অ্যানায়ন দ্বারা, এবং অ্যানায়ন গুলো যত বেশি সংখ্যক সম্ভব তার চারদিকে ক্যাটায়ন দ্বারা পরিবেষ্টিত থাকে। তাই এদের কিন্তু কোনো বন্ধনের অভিমুখ নয়। আয়নীয় বন্ধন কিন্তু প্রকৃত বন্ধন নয়, এটা কিন্তু একটা ফোর্স। এর কিন্তু আমরা প্রকৃত বন্ধন হলে আমরা কিন্তু এভাবে বন্ড দাগ দিয়ে লিখতাম, কিন্তু এটা কিন্তু আমরা লিখি না, এটা কিন্তু হয় না আয়নীয় বন্ধনে। আয়নীয় বন্ধনে কোনো বন্ধনের অভিমুখ নেই, এটা কিন্তু একটা অ্যাট্রাকটিভ ফোর্স। নেক্সট পয়েন্ট, তড়িৎযোজী যৌগের অনুর অস্তিত্ব। না, এর একটা বললাম কি একটা 3D শেপ থাকে, একটা কেলাস গঠন করে। এবার এই কেলাসের মধ্যে একটা সেপারেট কোনো Na প্লাস বা একটা Cl মাইনাস, একটা ক্যাটায়ন, একটা অ্যানায়নকে বা একটা অণুকে খুঁজে পাওয়া মুশকিল, কারণ প্রত্যেকেই একে অপরের সাথে কানেক্টেড হয়ে আছে, প্রত্যেকটা একটা অপরের সাথে যুক্ত হয়ে আছে। তাই এর কোনো সেপারেট কোনো অণুর অস্তিত্ব এখানে পাওয়া যায় না।
এবার নেক্সট পয়েন্ট, তড়িৎ পরিবাহিতা বা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। তড়িৎ পরিবহন অ্যাকচুয়ালি কি? ফ্লো অফ ইলেকট্রন। এখানে তো কোনো ইলেকট্রনের ফ্লো নেই, এরা তো সব একে অপরের সাথে স্থির তড়িৎ আকর্ষণ বলে যুক্ত, একটা খুব তীব্র স্থির তড়িৎ আকর্ষণ বলে যুক্ত আছে, কোনো ফ্রিলি তো কেউ নেই। তাই এরা কিন্তু ভেরি ব্যাড কন্ডাক্টর, তড়িৎ পরিবহন কিন্তু হয় না। তবে এদের যদি গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় করি না, জলের একটা ধর্মই আছে, যদি গলিত বা জলে দ্রবীভূত করে দিয়ে এদেরকে, তাহলে এই যে তীব্র আকর্ষণ বলটা না, এটা না কিছুটা ভেঙে যায়, কিছুটা মৃদু হয়ে যায়, তখন কিন্তু ওরা তড়িৎ পরিবহন করে। তাই নর্মাল অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় কিন্তু এই আয়নীয় যৌগরা তড়িৎ পরিবহন করে। তো এই গেল তড়িৎ পরিবহন। আর হচ্ছে ব্রিটলনেস বা ভঙ্গুরতা। যে ভঙ্গুরতাটা কি? যে এই যে আয়নীয় যৌগগুলো যারা কেলাস ফর্ম করে আছে, এদেরকে যদি বাইরে থেকে আঘাত দেওয়া হয়, বা আমি যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করি না, বাইরে থেকে বল প্রয়োগ করলে কি হয়, যে সমধর্মী সমধর্মী যে আয়নগুলো আছে, ওগুলো না একে অপরের কাছে চলে আসে। আর সমধর্মী যখন একে অপরের কাছে চলে, তখন কি রিপালশন হবে, আর রিপালশন অর্থাৎ বিকর্ষণ হবে, আর বিকর্ষণ হওয়ার ফলে কি এই যে কেলাসটা কিন্তু ভেঙে যায়, ফলে আয়নীয় যৌগ কিন্তু ভঙ্গুর হয়। এবার যদি বলি দ্রাব্যতা, না দ্রাব্যতা যে এদেরকে জল অর্থাৎ ধ্রুবীয় বা পোলার দ্রাবকে কিন্তু দ্রবীভূত হয় এরা, আয়নীয় যৌগগুলো কিন্তু পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। আর নেক্সট পয়েন্ট, আয়নীয় বিক্রিয়ার হার। এই ব্যাপারটা হচ্ছে খুব একটা, আমাদের এই ক্লাসে নেই, তাই পরবর্তী ক্লাসে আছে, যে আয়নীয় বিক্রিয়ার হার আমরা পরবর্তী ক্লাসে গেলে জানবো। যে সমস্ত পুরোপুরি কিন্তু সবাই আয়নিক হয় না, এই আয়নিকের মধ্যে আবার কোভ্যালেন্টের ক্ষেত্রে সেম, সবাই কিন্তু পুরোপুরি কোভ্যালেন্ট হয় না, পুরোপুরি সমযোজী হয় না। এর পরবর্তীকালে আমরা ফেজান্স রুল বলে একটা রুল পড়বো, যার মাধ্যমে বুঝতে পারবো যে আয়নীয় যৌগে আয়নীয় বিক্রিয়ার হার কতটা। সেম কোভ্যালেন্ট যৌগের ক্ষেত্রে অর্থাৎ সমযোজী যৌগের ক্ষেত্রে সমযোজী যৌগের হার কতটা। তো সমাবয়তা, লাস্ট পয়েন্ট সমাবয়তা আর সমাকৃতিত্ব, এগুলোর কথা বলি, যেগুলো কিন্তু যদিও আমাদের সিলেবাসে নেই, তো আমাদের একটু জেনে রাখবো, এটা পরবর্তীকালে আছে, তাই একটুখানি বলে রাখি। যে সমাবয়তা বা আইসোমেরিজম, আয়নীয় যৌগের কিন্তু সমাবয়তা বা আইসোমেরিজম দেখা যায় না, এটা দেখা যায় কোভ্যালেন্ট কম্পাউন্ড অর্থাৎ সমযোজী যৌগের ক্ষেত্রে। সমাবয়তা ব্যাপারটা কি একটু ছোট করে বলে রাখি, সমাবয়তা অর্থাৎ আইসোমেরিজম কথার অর্থ হচ্ছে যাদের স্ট্রাকচারাল ফর্মুলাটা ডিফারেন্ট বাট মলিকুলার ফর্মুলাটা সেম। মলিকুলার ফর্মুলা সেম মানে সাপোজ বলছি CH3 ও CH3, এটা ডাইমিথাইল ইথার। এতে যদি নর্মালি বলি এটা C2H6O, আবার CH3CH2OH, এটা ইথানল, ঠিক আছে। এরও C2H325 আর 1 6O, না দুজনেরই ফর্মুলা কিন্তু মলিকুলার ফর্মুলা কিন্তু C2H6O, কিন্তু দুজনের স্ট্রাকচারটা আলাদা, একেই বলে আইসোমেরিজম অর্থাৎ সমাবয়তা। এটা কিন্তু দেখা যায় পরিষ্কার দেখেই বোঝা যাচ্ছে এখানে বন্ড আছে, প্রকৃত বন্ধন আছে, এটা কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে। এটা ডাইমিথাইল ইথার, এটা হচ্ছে ইথানল। তো এদের স্ট্রাকচারটা আলাদা বাট মলিকুলার ফর্মুলাটা কিন্তু সেম, সেটা কি C2H6O। সেই যে ঘটনা, এটা কি বলে কিন্তু সমাবয়তা বা আইসোমেরিজম। তো আমাদের আয়নীয় যৌগের ক্ষেত্রে কিন্তু আইসোমেরিজম হয় না, দেখা যায়। যদি সমাকৃতিত্বের কথা বলি অর্থাৎ আইসোমরফিজম, যে আয়নীয় কম্পাউন্ডের ক্ষেত্রে এটা দেখা যায় কিছু কিছুদের ক্ষেত্রে। সমাকৃতিত্ব ব্যাপারটা কি, যে আইসোমরফিজম, আইসোমরফিজম অর্থাৎ যাদের ফর্মুলাটা প্রায় সিমিলার ফর্মুলা, আর ক্যাটায়নের সাইজ অফ ক্যাটায়ন আর অ্যানায়ন, এদের যে সাইজটা, এই সাইজটা প্রায় সিমিলার যদি হয়, তখন তাকে আমরা বলি আইসোমরফিজম। বেশি যাচ্ছি না এতে, এটা একদম টোটালি বড়দের, কিন্তু আমাদের একটু জেনে রাখা ভালো। যেমন অ্যাজ এক্সাম্পল যদি বলি NaF, সোডিয়াম ফ্লোরাইড আর MgO, খুব ভালো করে যদি দেখি, সোডিয়ামের পাশেই ম্যাগনেসিয়াম, ফ্লোরিনের পাশেই অক্সিজেন, তাই এদের কিন্তু পাশাপাশি আছে, তাই এদের কিন্তু ক্যাটায়ন বা অ্যানায়নের সাইজ গুলো প্রায় সিমিলার, যেহেতু প্রায় সিমিলার, তাই এদেরকে আমি বলতে পারবো এরা আইসোমরফিজম। কিন্তু যদি এক্সাম্পল হিসেবে নিই NaCl
আর কেসিএল, না এরা একদমই নয়, আইসোমরফিজমের মধ্যে পড়বে না। তার কারণ কি, এন এর পরে কি আছে, সোডিয়ামের পরে পটাশিয়াম তলায় আছে, নিচে আছে। আর নিচে গেলে একটা শেল বেড়ে গেছে, একটা শেল, একটা পুরো শেল বেড়ে গেলে কি হয়, পরমাণুর আকারটা বেশি হয়ে যায়, তাহলে ওর মতো সিমিলার সাইজ হচ্ছে না। তাই একে আমি বলতে পারবো না যে এরা সিমিলার। এরকম আরো এক্সাম্পল দেওয়া যায়। সাপোজ যদি বলি আমি যে আমাদের ভিট্রিয়ল, হোয়াইট ভিট্রিয়ল আর গ্রিন ভিট্রিয়ল। গ্রিন ভিট্রিয়ল, হোয়াইট ভিট্রিয়ল, একটা হচ্ছে ZnSO4.7H2, আরেকটা হচ্ছে FeSO4.7H2, বা ডট বা কম, আমরা যা কিছু একই ব্যাপার দিতে পারি। না এটা হচ্ছে হোয়াইট ভিট্রিয়ল, এটা গ্রিন ভিট্রিয়ল, এরা কিন্তু আইসোমরফিজম। এটা কিন্তু আইসোমরফিজমের একটা উদাহরণ। তাহলে এই গেল আমাদের আয়নীয় যৌগের বৈশিষ্ট্য। আর এটা স্ট্রাকচার, যে NaCl এর স্ট্রাকচারের ক্ষেত্রে কি দেখা যায়, যে NaCl এর কিন্তু একটা নিজস্ব কোনো স্ট্রাকচার হয় না। একটা এনে 6টা Cl দিয়ে, আর আবার সেম একটা Cl 6টা এনে দিয়ে যুক্ত হয়। এরকম যুক্ত হয়ে ওরা একটা 3D শেপ, একটা বক্সের মতো একটা 3D শেপ, একটা স্ট্রাকচার ফর্ম করে। ওই যে স্ট্রাকচারটা, ওই স্ট্রাকচারটা কিন্তু একটা 3D শেপ, একটা কেলাস ফর্ম করে, একটা কেলাস ফর্ম। আমাদের ওই স্ট্রাকচারটা কিন্তু অনেকগুলো NaCl যুক্ত যুক্ত হয়ে 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 একটা কেলাস গঠন করেছে। তাই NaCl এরা কিন্তু নন ডাইরেকশনাল, এর কোনো প্রকৃত বন্ধন নয়, এটা কিন্তু একটা স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। তাহলে এই গেল কেমিক্যাল বন্ড, তার প্রথম পার্ট, অর্থাৎ আয়নীয় বন্ধন। নেক্সট ভিডিওতে আমরা এর নেক্সট পার্ট, অর্থাৎ সমযোজী বন্ধন তথা কোভ্যালেন্ট বন্ড নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।